আমি কেয়া। প্রত্যেক দিন রাত নামলেই আমার শাশুড়ি আমার শোবার ঘরে আমার ননদের বরকে ঢুকিয়ে দিতেন। এরপর আমার ননদের বর আমাকে একা পেয়ে যেতেন এবং সারা রাত ধরে নিজের ইচ্ছে মতো আমার স্বামীর চোখের সামনেই আমার সাথে যা খুশি তাই করতেন। আসলে আমি তখন ২৪ বছরের এক অসম্ভব সুন্দরী তরুণী ছিলাম। আমার সৌন্দর্য এতটাই ছিল যে বিয়ের পর যখন আমি প্রথম শ্বশুরবাড়িতে আসি তখন পাড়ার মহিলারা আমাকে এক ঝলক দেখার জন্য আমাদের বাড়ির সামনে ভিড় জমাতেন। আমি সামান্য সময়ের জন্য বাড়ির বাইরে বেরোলেই সবার চোখ আমার দিকেই থাকত এবং তারা আমার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত। আমার গায়ের রং ছিল দুধে আলতা মেশানো এবং আমার চুল ছিল ভীষণ লম্বা, ঘন ও কালো। আমার স্বামী তো আমার রূপ দেখেই আমার প্রেমে পড়েছিলেন এবং আমাকে বিয়ে করেছিলেন। তিনি একটি ব্যাংকে চাকরি করতেন। একদিন একটা শাড়ির দোকানে আমাকে দেখে তিনি প্রথম পছন্দ করেন এবং তারপরেই আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। আমার স্বামী যেহেতু দেখতে অত্যন্ত সুদর্শন ছিলেন এবং সরকারি চাকরি করতেন, তাই আমার বাড়ির লোকেরাও এই বিয়েতে সানন্দে রাজি হয়ে গিয়েছিল। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি আসি তখন আমার ননদ সেখানেই ছিল, কারণ সে তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। আমার ননদ আমাকে ছোট বোনের মতোই ভালোবাসত। আমার শ্বশুরবাড়িতে আমি, আমার শাশুড়ি, আমার ননদ আর আমার স্বামী, আমরাই ৪ জন থাকতাম। আমার ননদ যেহেতু গর্ভবতী ছিল, তাই আমিও নিজের বোনের মতোই তার যত্ন নিতাম। কিন্তু আমার সামান্য ভুলচুক হলেই শাশুড়িমা রেগে যেতেন। এটা অবশ্য একটা স্বাভাবিক ব্যাপার যে কোনো নতুন বউ যখন শ্বশুরবাড়িতে যায় তার কিছু না কিছু ভুল হয়েই থাকে, আর শাশুড়ি বউয়ের মধ্যেকার এই ছোটখাটো মনোমালিন্য তো যুগ যুগ ধরেই চলে আসছে। তবুও আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করতাম শাশুড়ির মন জয় করার। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমি ভাবতাম আজ এমন কোনো ভুল করব না যাতে আমার শাশুড়ি আমার উপর রাগ করার সুযোগ পান। কিন্তু সেদিন সকালে যখন আমি সবার জন্য নাস্তা তৈরি করছিলাম তখন একটা পাতলা নাইটি পরে রান্নাঘরে কাজ করছিলাম। আমার ননদ সকালের খাবার নেওয়ার জন্য আমাকে তার ঘরে ডাকলে আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে তার জন্য খাবার নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই শাশুড়িমা আমাকে নাইটি পাড়া অবস্থায় দেখে আমার স্বামীর সামনেই বলে উঠলেন, বৌমা, তোমার এ কি বেশ? তুমি তো এই বাড়ির নতুন বউ, একটু শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে থাকলে তোমাকে দেখতে আরও কত সুন্দর লাগে। আর তুমি এসব কি পোশাক পরে বাড়িতে ঘুরে বেড়াচ্ছ? যদি হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন চলে আসে তাহলে তোমার সাথে আমাদেরও তো সম্মান থাকবে না। আমি তখন মাথা নিচু করে শাশুড়িকে বললাম, মা, এখন তো খুব গরম, আর রান্নাঘরে কাজ করার সময় আরও বেশি গরম লাগে। শাড়ি পরে কাজ করতে আমার একটু কষ্ট হয়, তাই আজ নাইটি পরেই কাজ করছিলাম। আমার এই উত্তরে তিনি অসন্তুষ্ট হয়ে আমার উপর রাগ করে নিজের ঘরে চলে গেলেন। আমি তখন আমার স্বামীকে বললাম, আমি তো তোমার মায়ের মন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো ভুল হয়ে যাচ্ছে। তখন আমার ননদ ঘর থেকে বেরিয়ে এসে আমার মন খারাপ দেখে বলল, আরে আমার মিষ্টি ভাবি, তুমি মায়ের কথায় একদম রাগ করো না। মা উপর থেকে দেখতে যতটা কঠিন, ভেতর থেকে ঠিক ততটাই নরম মনের মানুষ। তাই তুমি মায়ের কথা ভেবে মন খারাপ করো না। আর আমি তো তোমার পাশেই আছি, আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব, তখন দেখবে মা আর তোমার উপর রাগ করবে না। আমার স্বামীও তখন ভালোবেসে বলেছিল, রিনা তো আছেই, তাই তুমি একদম বাজে চিন্তা করো না। আমার ননদের নাম রিনা। এই বলে আমার স্বামী নিজের অফিসের জন্য বেরিয়ে পড়ল। সেদিন আমি রান্নাবান্নার কাজ সেরে আমার ননদের চুলে তেল লাগিয়ে দিচ্ছিলাম। সেই সময় আমার শাশুড়ি উঠোনে বসেছিলেন। তিনি আমাকে বললেন, এই যে বৌমা, আজ কিন্তু তোমার ননদের বর এ বাড়িতে আসবে, তাই তুমি কিন্তু সভ্যভাবে থাকবে, নিজের পোশাকের দিকে খেয়াল রাখবে, তার সামনে যেন কোনো ভুল না হয়, কারণ সে আমার বাড়ির জামাই, আমার সম্মানটা যেন বজায় থাকে। আর আজ থেকে তুমি শাড়ি পরবে যতদিন আমার জামাই এ বাড়িতে থাকবে। আমি তখন মন খারাপ করে শাশুড়িকে বললাম, মা, আমি তো ঠিকভাবে শাড়ি পরতে পারি না। আমার শাশুড়ি তখন কপালে হাত দিয়ে বললেন, হে আল্লাহ, তুমি কি পারো সেটাই তো জানি না। তখন আমার ননদ মুচকি হেসে তার মাকে বলল, মা, আমি ভাবিকে শাড়ি পরা শিখিয়ে দেব। সেদিন সন্ধ্যায় আমার ননদের বর আমাদের বাড়িতে আসার আগেই আমার ননদ আমাকে সুন্দর করে শাড়ি পরানো শিখিয়ে দিয়েছিল। শাশুড়ির কথা মতো আমি শাড়ি পরে মাথায় আঁচল দিয়ে তৈরি হয়েছিলাম। আমার বিয়ের তখন সবে 7 দিন হয়েছে।
আর আমার ননদের বর আমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেনি, কারণ সে জরুরি কাজে ব্যস্ত ছিল। তাই সেদিন যখন সে বাড়ি আসে এবং আমি দরজা খুলি, তখন সে আমাকে প্রথমবার দেখে নিজের স্ত্রীর দিকে না তাকিয়ে আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার শাশুড়ি তখন ইশারায় আমাকে তাকে সালাম করতে বললেন। আমি তখন তার কাছে গিয়ে মাথায় আঁচল টেনে দিয়ে সালাম জানালাম। সেই সময় আমার স্বামীও বাড়িতে ছিল। সে অফিস থেকে ফেরার পথে তার ভগ্নিপতিকে সঙ্গে করে নিয়ে এসেছিল। এইদিকে ননদের বরকে দেখে আমার ননদ তো ভীষণ খুশি, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম, আমার ননদের বর যখন থেকে আমাদের বাড়িতে এসেছে তখন থেকেই সে কেবল আমার দিকেই তাকিয়েছিল। এমনকি সে সবার সামনেই আমার রূপের অনেক প্রশংসা করে আমার শাশুড়িকে বলেছিল, মা, তুমি তো আমার শালাবাবুর জন্য একটা চাঁদ ঘরে নিয়ে এসেছ। এই চাঁদকে কিন্তু বাড়ির বাইরে বের হতে দিলেই বিপদ, একে সব সময় ঘরের ভেতরেই আটকে রাখতে হবে। তখন তার এই কথাগুলো শুনে আমরা সবাই খুব হেসেছিলাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তার মনের মধ্যে আমার জন্য অন্য কিছু ছিল। সেদিন রাতে আমার স্বামী ও ননদের বর একসাথে ছাদে বসে মদ্যপান করছিল। আমি তখন সেখানে গিয়ে তাদের দেখে ফেলি। আমাকে দেখার পর আমার স্বামী বলল, কেয়া, তুমি যখন এসেই পড়েছ তাহলে একটা কথা মনে রেখো, এই ব্যাপারে মাকে যেন কিছু বলো না, কারণ মা এসব একদমই পছন্দ করে না। সেই সময় আমার ননদের বর আমাকে দেখে বলল, আরে ভাবিজান, আপনি ওখানে দাঁড়িয়ে কেন? আপনিও আমাদের সাথে এসে বসুন। আমিও যখন তাদের আড্ডায় যোগ দিলাম তখন আমার ননদের বর আমাকে বলল, ভাবিজান, আপনি যখন এখানে এসেছেন তাহলে আমাদের জন্য একটু সোডা এনে দিন না, নিচে তো শাশুড়ি মা আছেন, আমরা গেলে তো মুখের গন্ধ পেয়ে বুঝে ফেলবেন যে আমরা মদ্যপান করেছি, তাই আপনি যান। আমি তখন আমার স্বামীকে বললাম, আমি যদি মায়ের সামনে ফ্রিজ থেকে সোডা বের করি তাহলে তো তিনি আমাকে নানা রকম প্রশ্ন করবেন। তখন আমার স্বামী আমাকে বলল, তাহলে তুমি এখানে জামাইবাবুর সাথে বসো, আমি তাড়াতাড়ি নিচে থেকে সোডা নিয়ে আসছি। আমার স্বামী নিচে চলে যাওয়ার পরেই হঠাৎ করে আমার ননদের বর উত্তেজিত হয়ে তার চেয়ার থেকে উঠে আমার হাত ধরে বলল, ভাবিজান, আপনি সত্যি ভীষণ সুন্দরী, আপনাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমাকে আপনার কেমন লাগে? তার ওই রকম আচরণ দেখেও আমি বুঝতে পারিনি যে তার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল। আমি তখন স্বাভাবিকভাবেই হেসে বলেছিলাম, আপনি তো খুব ভালো মানুষ। আমার এই কথা শোনার পরেই সে হঠাৎ করে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি তখন ভয় পেয়ে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বললাম, জামাইবাবু, আপনি এটা কি করছেন? সে তখন মুচকি হেসে আমাকে বলল, আরে, আমি কি তোমার সাথে একটু ঠাট্টাও করতে পারি না? ঠিক সেই মুহূর্তে আমার স্বামী ছাদে চলে আসে। আমি তখন বুঝতে পারলাম যে আমার আর এখানে থাকা ঠিক হবে না, তাই আমি সেখান থেকে নিচে চলে গেলাম। এদিকে আমার শাশুড়িমা এতটাই নিয়মকানুন মেনে চলতেন যে আমি তার নিয়ম দেখে অস্থির হয়ে পড়েছিলাম। আমার যখন মাসিক হতো তখন শাশুড়ি আমাকে রান্নাঘরে ঢুকতে নিষেধ করে দিতেন, এমনকি রান্নাঘরের কোনো জিনিসও ছুঁতে বারণ করতেন। সেই সময় তিনি আমার ঘরের ভেতরেই খাবার রেখে দিয়ে যেতেন। একদিন আমার শাশুড়ি, ননদের বর, আমার স্বামী আর আমার ননদ, তারা চারজন মিলে দরগায় গিয়েছিল দোয়া চাইতে, যাতে আমার ননদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রাতে হঠাৎ আমার ননদের পেটে ব্যথা শুরু হয়। তখন তাকে মাঝ রাতেই হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে দিলেন যে 24 ঘন্টার মধ্যেই আমার ননদের ডেলিভারি করাতে হবে, যদিও ডেলিভারির তারিখ তখনও আসেনি। ডাক্তার যখন এই কথা বললেন তখন আমার শাশুড়ি আমাকে বললেন, বৌমা, আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, বাড়িতে যে কাপড়ের ব্যাগটা আছে সেটা তুমি নিয়ে আসলে ভালো হতো। তখন রাত প্রায় 10টা বাজে। আমি শাশুড়িকে বললাম, এই সময় আমি একা বাড়ি যেতে পারবো না, ওদিকে আমার স্বামীও হাসপাতালের ফর্মালিটি পূরণ করতে ব্যস্ত ছিল। তাই আমার শাশুড়ি বললেন, বৌমা, তুমি এক কাজ করো, আমার জামাইকে সাথে নিয়ে বাড়ি যাও এবং কাপড়ের ব্যাগটা নিয়ে চলে এসো। আমার শাশুড়ি অনেক বিশ্বাস করে তার জামাইকে আমার সঙ্গে পাঠিয়েছিলেন। শাশুড়ির কথা শুনে আমিও তার সঙ্গে বাড়ি যেতে রাজি হলাম। আমি যখন ননদের বরের সঙ্গে বাড়ির ভেতরে ঢুকলাম তখন সে ঘরে ঢুকেই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। সে যখন দরজা বন্ধ করে দেয় তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, জামাইবাবু, আপনি দরজাটা বন্ধ করলেন কেন? সে তখন মুচকি হেসে আমাকে বলল, দেখো, আর ভালো সাজার অভিনয় করতে হবে না, বুঝেছ? তুমি তো এটাই চাইছিলে যে আমি যেন তোমার কাছে আসি, সেই জন্যই তো এত রাতে আমার সঙ্গে এটা বাড়িতে আসতে রাজি হয়ে গেলে। তাই আমার সুন্দরী ভাবিজান, আমার সামনে আর সাধু সাজার নাটক করো না। তুমি যে আমার সঙ্গে এত হেসে কথা বলো তার মানে আমি খুব ভালো করেই বুঝি, তাই এসব নাটক বন্ধ করো। তার কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, জামাইবাবু, আপনি এসব কি বলছেন? আমি তো আপনার কথার কিছুই বুঝতে পারছি না। তখন সে মুচকি হেসে আমার কাছে এসে আমাকে সজোরে বিছানায় ধাক্কা দিয়ে বলল,
আমি এখনই তোমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। এরপর আমার আর কিছুই বুঝতে বাকি রইল না সে সারা রাত আমার সঙ্গে কি করতে চায়। সেই সময় বাড়িতে যেহেতু আর কেউ ছিল না, তাই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তার হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করেছিলাম যাতে সে আমার সম্মান নষ্ট না করে। আমি সেখান থেকে পালানোরও অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এরপর সেই রাতে সুযোগ নিয়ে আমার সঙ্গে জোর করে নিজের সব ইচ্ছা পূরণ করলো এবং আমাকে হুমকি দিল যে আমি যেন এই ঘরের কথা কাউকে না বলি, বিশেষ করে আমার স্বামী ও শাশুড়িকে। তারপর সে আলমারি থেকে আমার ননদের কাপড়ের ব্যাগটা নিয়ে আমাকে ওই অবস্থাতেই ফেলে রেখে চলে গেল। আমি তখন অসহায়ভাবে বিছানায় পড়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। আমার চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছিল, আর মনে হচ্ছিল এখনই গিয়ে ওই পাপী লোকটার ব্যাপারে সবকিছু আমার ননদকে বলে দিই, কারণ আমার ননদ তখন হাসপাতালে ছিল এবং সেই ব্যাপারে কিছুই জানত না যে তার স্বামী অনেক আগে থেকেই আমার উপর খারাপ নজর দিয়ে রেখেছিল। ওদিকে আমার স্বামী তো হাসপাতালে তার বোনকে নিয়ে ব্যস্ত ছিল। আমি কল্পনাও করতে পারিনি যে লোকটার সাথে আমি এত সহজভাবে হেসে কথা বলতাম সে আমার ভালো ব্যবহারকে অন্য কিছু ভেবে বসেছিল। আমার মনে তো সেরকম কিছুই ছিল না। আমি খুব খোলামেলা স্বভাবের একজন মেয়ে ছিলাম এবং সবার সাথেই হেসে কথা বলতাম, কিন্তু সে আমার এই স্বভাবটাকে খারাপভাবে নিয়ে আমার সবকিছু শেষ করে দিল। সেদিন আমি সারা রাত সেই অন্ধকার ঘরে চোখের জল ফেলে কাটিয়েছিলাম। পরের দিন সকালে যখন আমার স্বামী হাসপাতাল থেকে বাড়ি ফেরে, তখন সে আমাকে বলল, কেয়া, তুমি কোথায় ছিলে? আমি কাল সারা রাত তোমাকে ফোন করেছি, কিন্তু তুমি ফোন ধরোনি কেন? জামাইবাবু হাসপাতালে গিয়ে বলল তুমি নাকি খুব ক্লান্ত ছিলে, তাই হাসপাতালে যাওনি। আর শোনো, আমি মামা হয়ে গেছি আর তুমি মামি হয়ে গেছো। আমি তখন বিছানার এক কোণে হাঁটু গেড়ে চুপচাপ বসেছিলাম। আমি যখন আমার স্বামীর কোনো কথারই উত্তর দিলাম না, তখন সে আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেয়া, কি হয়েছে? তুমি এরকম চুপচাপ মনমরা হয়ে বসে আছো কেন? কিছু তো বলো আমাকে। স্বামীর কথা শুনে আমি আর নিজের আবেগ ধরে রাখতে পারলাম না। তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম এবং আগের রাতে যা যা হয়েছিল সবকিছু তাকে বললাম। কিভাবে আমার ননদের বর আমার সাথে নিজের ভোগ ও লালসা পূরণ করেছিল সবটা খুলে বললাম। আমার মুখ থেকে সবকিছু শোনার পর আমার স্বামী আমাকে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, কেয়া, তুমি একদম চিন্তা করো না, আমি ওই লোকটাকে ছাড়ব না। আমি ওকে শেষ করে দেব, ওকে আমি উচিত শিক্ষা দেব। এই বলে আমার স্বামী রেগে গিয়ে হাসপাতালে গেল এবং ননদের বরের কলার ধরে তাকে গালিগালাজ করতে লাগল। তখন আমার শাশুড়ি তার ছেলের হাত ধরে টেনে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন তুই জামাইয়ের সাথে এমন খারাপ ব্যবহার করছিস? আমার শাশুড়ি তখন কারণটা জানতে চাইলেন। এরপর আমার স্বামী তার মাকে সবকিছু খুলে বলল যে আগের দিন রাতে ননদের বর আমার সাথে কি করেছে। সবকিছু জানার পর আমার শাশুড়ি তার ছেলের সামনে কান্নায় ভেঙে পড়ে বললেন, যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই এই কথাটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না, নইলে তোর বোনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাই এই কথাটাকে এখানেই চাপা দিয়ে দে। আর বৌমাকেও বুঝিয়ে বলবি ও যেন এই কথা নিয়ে আর পাঁচকান না করে, ঘরের কথা যেন ঘরের ভেতরেই থাকে। সেদিন আমার স্বামী যখন বাড়ি ফিরে আসে তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে শাশুড়িকে সবকিছু বলেছে কিনা। তখন আমার স্বামী শাশুড়ির ব্যাপারে যা বলল তা শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমি ভাবতেও পারছিলাম না যে তিনি নিজে একজন মহিলা হয়ে কিভাবে আমার সাথে ঘটে যাওয়া এত বড় একটা অন্যায়কে ঢাকা দিতে বললেন। আমি তখন আমার স্বামীকে বললাম, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার কষ্টটা বুঝবে এবং ওই শয়তানটাকে শাস্তি দেবে। আমার স্বামী তখন আমাকে বলল, কেয়া, তুমি একবার বোঝার চেষ্টা করো, আমি শুধু আমার বোনের ভবিষ্যতের কথা ভেবেই চুপ করে থাকতে বাধ্য হচ্ছি, না হলে তো আমি ওকে পুলিশের হাতে তুলে দিতাম। সেদিন আমি আমার স্বামীকে বলেছিলাম, তুমি তোমার বোনের কথা ভাবছো সেটা খুব ভালো কথা, কিন্তু আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটার কথাও তো তোমাকেই ভাবতে হবে। তুমি কিভাবে সবকিছু জানার পরেও তোমার বোনকে ওই জঘন্য লোকটার সাথে থাকতে দিতে পারো, যে লোকটা মেয়েদেরকে নিজের পায়ের ধুলো মনে করে? তোমার বোন যখন এই বিষয়ে জানতে পারবে তখন তার কতটা কষ্ট হবে সেটা কি তুমি ভেবে দেখেছ? সবকিছু জানার পর তোমার বোন কি ওই লোকটার সাথে সংসার করতে রাজি হবে? তুমি যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে আমার বাবার বাড়ি চলে যাব এবং আমার বাবা মাকে সবকিছু বলবো। আমার স্বামী তখন আমাকে বলল, কেয়া, তুমি আমাকে 4টে দিন সময় দাও। 4 দিন পর যখন আমার বোন বাড়ি ফিরে আসবে তখন এই বিষয়ের বিচার হবে এবং আমি আমার ভগ্নপতিকে উচিত শিক্ষা দেব। তুমি আমার উপর ভরসা রাখো। এভাবে 4 দিন কেটে যাবার পর আমার ননদ হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে। আমার ননদের বড় সেদিন আমার ননদ ও শাশুড়ির সঙ্গে বাড়ি ফিরে এসেছিল।
বাড়ি ফিরে আসার পর সে আমাকে আড়ালে ডেকে বলল, তোকে আমি বারণ করেছিলাম না তোর বরকে কিছু না বলতে, কিন্তু তুই সব কিছু বলে দিয়েছিস। কিন্তু দেখে নে, তুই আমার কিচ্ছু করতে পারলি না, কারণ আমার শাশুড়ি তো আমার পক্ষেই থাকবে। সেই সময় আমি রেগে গিয়ে তাকে বলেছিলাম, আপনি আমার সাথে যা করেছেন সেটা শাস্তি আপনাকে পেতেই হবে। সে তখন আমাকে বলেছিল, মেয়েরা হলো ছেলেদের পায়ের জুতো, তাই মেয়েদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। সেই দিন দুপুরে আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিল আমার ননদের বাচ্চাকে দেখতে। ঠিক তখনই আমি সবার সামনে আমার ননদের বরকে উদ্দেশ্য করে বললাম, 5 দিন আগে রাতের বেলা বন্ধ ঘরের ভেতরে আপনি আমার সাথে যে খারাপ কাজটা করেছেন, সেই খারাপ কাজটার বিচার আজ আমি সবার সামনে আপনার কাছে চাই। আমার কথা শুনে আমার শাশুড়ি আমার দিকে চোখ রাঙাতে শুরু করলেন এবং ইশারায় আমাকে চুপ করতে বললেন। আমার স্বামী তখন তার মাকে বলল, মা, আজ আমরা আর চুপ করে থাকব না, কারণ আমার স্ত্রীর সাথে অনেক বড় অন্যায় হয়েছে, আর আপনি নিজে একজন মা হয়ে কিভাবে এত বড় একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। সেই সময় আমার ননদের বর রেগে গিয়ে আমাকে বলল, ভাবিজি, তুমি এসব কি বলছো? আমি তখন তাকে বললাম, আমি তো সেটাই বলছি যেটা আপনি আমার সাথে করেছেন। আমার ননদ সবকিছু শুনে বিছানা থেকে নেমে এসে যখন আমাকে জিজ্ঞেস করল যে তার বর আমার সাথে কি করেছে, তখন আমি তাকে সব সত্যি কথা খুলে বললাম। সবকিছু জানার পর আমার ননদ তার বরের গালে সজোরে এক থাপ্পড় মারল এবং বলল, আমি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলাম, আর তুমি এখানে আমার ভাবির জীবনটা নষ্ট করছিলে। ছি, তোমার ওপর আমার ঘৃণা হচ্ছে। সেই সময় আমার শাশুড়ি আমার হাত ধরে রেগে গিয়ে বললেন, আমার মেয়ে সংসারটা নষ্ট করে তুই শান্তি পেলি? আমি তোকে বারণ করেছিলাম না এই কথাগুলো আর না বলতে? আমি তখন শাশুড়িকে বললাম, মা, আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেই একই অন্যায় যদি আপনার মেয়ের সাথে হতো, তাহলেও কি আপনি এভাবে চুপ করে বসে থাকতেন? আর আপনি কিভাবে এমন একটি চরিত্রহীন নিচু মনের মানুষের সাথে আপনার মেয়েকে সংসার করতে বলছেন? এই লোকটা যে ভবিষ্যতে আপনার মেয়ের সাথে অন্যায় করবে না, সেটার নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? আমার শাশুড়ি সবকিছু শোনার পর যখন বুঝতে পারলেন যে তিনি নিজের জামাইয়ের পক্ষ নিয়ে অনেক বড় ভুল করেছেন, তখন তিনি আমার কাছে ক্ষমা চাইলেন। এমনকি আমার ননদও তার মাকে বলে দিল যে সে ওই লোকটার সাথে আর সংসার করবে না, যে লোকটা মেয়েদেরকে সম্মান করতে জানে না। এরপর আমার ননদ, শাশুড়ি এবং আমার স্বামী, তারা সবাই মিলে আমার ননদের বরকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিল। সে তখন নকল কান্না কেঁদে আমার শাশুড়িকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার শাশুড়িও নিজের ভুল বুঝতে পেরে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। সেদিন আমি আর আমার ননদ দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম, কারণ আমার ননদের জীবনটা তো নষ্ট হয়ে গিয়েছিল, আর তার সাথে আমার সম্মানটাও শেষ হয়ে গিয়েছিল, যেটা আমি আর কোনোদিনও ফিরে পাব না। আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক ভালো বলেই আমার সাথে ন্যায় বিচার হয়েছিল, না হলে তেমন অনেক পরিবার আছে যারা বাড়ির বউদের সম্মান নিয়ে কিছুই ভাবে না। আমার ননদ ও আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসতো যে তাদের ভালোবাসা পেয়ে আমি আমার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতটার কথা ভুলতে পেরেছি। এই ঘটনার পর আজ 1 বছর হয়ে গেছে। আমার ননদ আমাদের সাথেই থাকে। তার মেয়েকে আমি আর আমার স্বামী নিজের সন্তানের মতোই ভালোবাসি। আমার ননদও তার বাচ্চার সমস্ত খরচ আমার স্বামীই দেয়। আমি এখন শ্বশুরবাড়িতে অনেক সুখে এবং শান্তিতে আছি। একটা মেয়ে যখন কোনো পরপুরুষের সাথে হেসে খেলে কথা বলে, তার মানে এই নয় যে সেই মেয়েটা চরিত্রহীন বা সে ওই পুরুষের সাথে নিজের কোনো চাহিদা পূরণ করতে চায়। আমার মতো এমন অনেকেই আছে যারা খোলামেলা স্বভাবের হয়, যারা প্রত্যেকটা মানুষের সাথে হেসে কথা বলে। তার মানে এই নয় যে তারা খারাপ বা তাদের সম্মানের কোনো দাম নেই। এগুলো মানুষের মনের ভুল ধারণা। যাই হোক, কোনো মানুষের ব্যাপারে নিজে থেকে সবকিছু ধারণা করে নেওয়াটা একদমই উচিত নয়।